Hello my dear students, welcome to another new chemistry class for class 9 and class 10. So students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। পরমাণু ও অণু, atoms and molecules. পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। তাহলে পরমাণু কি সংজ্ঞা তোমরা বুঝতে পারলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। আর এখানে মৌলিক পদার্থ কোনগুলো? আমরা যে 118টা মৌলিক পদার্থ জানলাম গত ক্লাসে, তাছাড়া এগুলো আমাদের চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল রয়েছে। অলরেডি হয়তো তোমরা পর্যায় সারণীর বিষয়ে জেনে গেছো। আর যখন চতুর্থ অধ্যায় পড়াবো তখন তোমাদেরকে এই মৌলগুলোর সাথে সম্পূর্ণভাবে পরিচয় করাই দিবে, 118টা মৌলের সাথে পরিচয় করাই দিবে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান থাকে। ওকে, তাহলে পরমাণু কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাহলে অণু কি বুঝতে পারলে? 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যদি রাসায়নিক বন্ধন, দেখো এখানে একটা বিষয় কি, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আর রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত জানতে পারবে। তো কিভাবে দুইটা পরমাণু একে অপরের সাথে যুক্ত হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে, এই বিষয়ে যদি এখন তোমাদেরকে আমি বোঝাই তোমরা বুঝতে পারবে না। যখন আমি পঞ্চম অধ্যায় পড়াবো তখন এই বিষয়ে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। এখন জাস্ট জেনে রাখো, দুটা পরমাণু কি হয়, রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে দুটা সেম পরমাণু মানে সেম মৌলের পরমাণু যুক্ত হতে পারে, পাশাপাশি ডিফারেন্ট মৌলের পরমাণু কিন্তু দুটা পরস্পর যুক্ত হতে পারে। ওকে, দেখো দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়। আবার কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। এখানে কি দেখতে পেলে? দেখো যখন অক্সিজেন অণু গঠিত হয় তখন কিন্তু সেম মৌলের দুটা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। যুক্ত কি হয়? অক্সিজেন অণু গঠন করে। এই যে অণু, আমরা যে অণু পড়তেছি। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গঠনের ক্ষেত্রে কি হয়? একটা কার্বন পরমাণু দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত করে। এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু একটা অণু। তো আই হোপ অণু এবং পরমাণু কি তোমরা বুঝতে পেরেছো। পরমাণু, এখানে পরমাণু কোনগুলো? পরমাণু যে 118টা যে মৌল রয়েছে এগুলো হচ্ছে মূলত পরমাণু, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি সোডিয়াম। সিঙ্গেল সিঙ্গেল এগুলো হচ্ছে পরমাণু। তো এগুলো কিন্তু প্রকৃতিতে কিন্তু এগুলা একদম খালি ভাবে থাকে না। যেমন হাইড্রোজেন প্রকৃতিতে H2 মানে এভাবে অণু আকারে থাকে, অক্সিজেন O2 এভাবে গ্যাস আকারে থাকে। তো এগুলা এভাবে প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে কিন্তু একদম মানে পরমাণু আমরা পাই না, এগুলা বিক্রিয়া করে একটা একটা সাথে বিক্রিয়া করে এভাবে যৌগ গঠন করে থাকে, মানে অণু গঠন করে। ওকে, তারপর দেখো একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে মৌলের অণু বলে। যেমন অক্সিজেন অণু। ওকে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত থাকলে তাকে যৌগের অণু বলে, যেমন কার্বন ডাই অক্সাইড। তো তোমরা বুঝতে পারলে মৌলের অণু কোনগুলো এবং যৌগের অণু কোনগুলো। আশা করি পরমাণু এবং অণুর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো মৌলের প্রতীক, সিম্বলস অফ এলিমেন্ট। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে মৌলের প্রতীক কি এটা তোমরা বুঝতে পারলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ওকে, প্রত্যেকটি মৌলের সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। টোটাল মৌল রয়েছে 118টা, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা প্রতীক রয়েছে। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এখন আমরা নিয়মগুলো পড়বো। দেখো এখানে হাইড্রোজেনের প্রতীক কি? H দ্বারা প্রকাশ করা হয়, অক্সিজেনকে U, নাইট্রোজেনকে N দ্বারা প্রকাশ করা হয়। এরকম টোটাল 118টা মৌলকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে ডিফারেন্ট, কোনটার সাথে কোনটা মিলবে না। দেখো এগুলার একটা নিয়ম আছে, একটা নিয়মের মধ্যে দিয়ে এগুলা প্রতীকগুলা মানে তৈরি করতে হয়। দেখো প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। তো এখানে হাইড্রোজেন, এটা কি ইংরেজি প্রথম H, তাই না? তো H দিয়ে এটা প্রকাশ করা হয়েছে এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। দেখো এটা বড় হাতের অক্ষর। যেমন হাইড্রোজেনের প্রতীক H, কার্বনের প্রতীক C, অক্সিজেনের প্রতীক U। এই যে এখানে দেয়া আছে। ওকে ওকে, তারপর দেখো বি। যদি 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে
নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি 2 অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, মানে এমনিতেই ইংরেজি বর্ণমালা রয়েছে জাস্ট 26টা। তো আমরা চাইলে শুধুমাত্র 26টা মৌলকেই মানে জাস্ট একটা একটা অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো, তাই না? তারপরে কিন্তু আমাদের কি 2টা অক্ষরে চলে যেতে হবে। তাহলে দেখো যেটার মধ্যে মানে মিলে যাবে, 2টা মৌলের প্রথম অক্ষর মিলে যাবে। দেখো এখানে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম সবগুলো কিন্তু সি দিয়ে স্টার্ট হয়েছে, তাই না? সি দিয়ে শুরু। তাহলে এখন আমরা শুধু যদি সি দিয়ে এগুলো লিখি তাহলে কিন্তু সবগুলো সিম আমরা চিনতে পারবো না কোনটা কি। আমাদের মৌলগুলোকে কি চিনতে তো হবে, তাই না? মানে ডিফারেন্ট করতে হবে একটা থেকে আরেকটা। সেজন্য আমরা 2টা করে প্রতীক ইউজ করি। যেমন কার্বনের ক্ষেত্রে আমরা জাস্ট সি নিয়েছি, মানে সি দিয়ে স্টার্ট হয় এমন টোটাল মৌল রয়েছে 6টা এখানে। তো এটা জাস্ট এটাকে সি দিয়ে প্রকাশ করলাম। এরপরে ক্লোরিনের ক্ষেত্রে দেখো আমরা 2টা নিয়েছি, সি আর এল। তো এই ক্ষেত্রে এই প্রথমটা কিন্তু অলওয়েজ ক্যাপিটাল হয়, 2 নাম্বারটা দেখো এল হচ্ছে স্মল। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা 2টা নিয়েছি, ফার্স্টে সি হচ্ছে বড় হাতের ক্যাপিটাল মানে ক্যাপিটাল আর এ হচ্ছে স্মল। আমরা যে প্রথম 2টা নিব মানে এখানে সিইউ ক্ষেত্রে প্রথম 2টা নিব বিষয়টা কিন্তু এমন না। দেখো একবারে ফার্স্টেটা তো নিব, এটা তো রাখতে হবে, প্রত্যেকটার মধ্যে ফার্স্টেরটা ফার্স্টে রাখতে হবে। বাট দ্বিতীয় যেই আলফাবেটটা নিব এটা যে মানে পরেরটা হতে হবে মানে উ হতে হবে এমন না। তো এটার ক্ষেত্রে ক্লোরিনের এল কিন্তু 3 নাম্বারে রয়েছে, তাই না? সেভাবে আমরা নিতে পারি। ক্যাডমিয়ামের ক্ষেত্রে ডিও কিন্তু 3 নাম্বারে, সেভাবে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তো বুঝতে পারলে এগুলা কিভাবে প্রকাশ করা হয়েছে। তারপর দেখো কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। দেখো এগুলা কি, এগুলা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন এখানে সোডিয়াম, ন্যাচেরিয়াম, এনএ, কপার, কাপ্রাম থেকে সিইউ, পটাশিয়াম, কেলিয়াম এটা থেকে কে, সিলভার, আর্জেন্টাম এটা থেকে এজি, টিন, স্টানাম এটা থেকে এসএন, এন্টিমনি, স্টিবিয়াম এটা থেকে এসবি, গোল্ড, আরাম এটা থেকে এইউ, লেড, প্লাম্বাম এটা থেকে পিবি, টাংস্টেন, উলফ্রাম এটা থেকে ডব্লিউ, আয়রন, ফেরাম এটা থেকে এফই, মার্কারি, হাইড্রোজাইরাম, এইচডি। সো এগুলা কি ল্যাটিন নাম থেকেও কিছু মৌলের নামকরণ করা হয়েছে। এখন কথা হচ্ছে মানে এই ল্যাটিন নামটা মৌল কোথা থেকে আসছে, তাই না? মৌলের নাম তো সবগুলো ইংরেজিতে হলেও পারতো। দেখো প্রাচীনকালে কিন্তু এই ল্যাটিনটাই ছিল কি বিজ্ঞানের ভাষা, ছিল মূলত ল্যাটিন। তো এই হিসাবে এই কিছু মৌলের নাম কি ল্যাটিন রয়ে গেছে এখনো, আমরা ল্যাটিন নামটাই ইউজ করি। আর তাছাড়া এই মৌলগুলো সবগুলো কিন্তু সেম নাম মানে সারা বিশ্বে ইউজ করার জন্য মানে একটা প্রতীক বা মানে ওরকম একটা সিস্টেমের মধ্যে রাখা লাগে, তাই না? তো হিসাবে প্রাচীনকালে এই লেটিন নামটা ইউজ করা হতো যেন সবাই সেম নাম এটাকে জানতে পারে। তো পরবর্তীতে লেটিনটা চেঞ্জ হয়ে কি মানে পরবর্তীতে মৌলগুলো যেগুলো আবিষ্কার হয়েছে তখন ইংলিশ ইংলিশ ভাষাটা মানে ব্যবহার হয়েছে বেশি। তো বাকি মৌলগুলোর নামকরণ ইংরেজিতে হয়েছে। তো এখনো কিছু মানে বিজ্ঞান এবং মেডিকেলে তোমরা কিছু কিছু ওয়ার্ড কিন্তু এখনো লেটিন দেখতে পাবে। মানে মূলত প্রাচীনকালে বিজ্ঞানের ভাষা ছিল লেটিন, এজন্য আমরা লেটিন নামগুলো দেখতে পাই। ওকে, নেক্সট পেজ দেখো, একটা কাজ দেওয়া আছে। চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে কিছু মৌলের নাম ও প্রতীক সংগ্রহ করে তোমার রসায়ন শিক্ষককে দেখাও। তো তোমরা চ্যাপ্টার 4-এ গিয়ে কিছু মানে এখানে কিছু মৌলের নাম ও প্রতীক সংগ্রহ করে চাইলে তোমার ক্লাস টিচারকে দেখাতে পারো। আর তো আমাদের ফেসবুক পেজে ছবি তুলে মানে তোমার খাতায় লিখে ছবি তুলে তোমরা সেন্ড করে দিতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, সমস্যা নেই। ওকে, তারপর দেখো সংকেত, ফর্মুলা। সংকেত কি দেখো, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেন অণুতে 2টি হাইড্রোজেনের পরমাণু আছে। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। পাশের তালিকায় সাধারণ কয়েকটি অণুর সংকেত দেয়া হলো। সেগুলো হচ্ছে অণু সংকেত, যেমন নাইট্রোজেনের অণু কি N2, অ্যামোনিয়ার NH3, ক্লোরিন Cl2, সালফুরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো তোমরা বুঝতে পারলে সংকেত মূলত কি বোঝায়। মানে আমরা যে পানি, যেমন নর্মাল পানি তো আমরা এভাবে পানি হিসাবে লিখি, তাই না? পানি বা ওয়াটার। বাট রাসায়নিক ভাবে এগুলাকে মানে এগুলা মূলত এই সংকেতটা কি, মূলত রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত কি, পানির পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। ওকে, সেগুলো হচ্ছে মূলত সংকেত। মানে এখানে পানি 2টা হাইড্রোজেন ও একটা অক্সিজেনের সমন্বয়ে পানির অণু গঠিত হয়। তো পানিকে আমরা H2 এভাবে প্রকাশ করতে পারি, সালফিউরিক অ্যাসিডকে এভাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা এভাবে প্রকাশ করি, অ্যামোনিয়াকে এভাবে। সেভাবে তারপর কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে প্রকাশ করি আমরা, CO2 প্রকাশ করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড তোমরা দেখতে পাচ্ছ না, গাড়ির ধোঁয়া
তারপর রান্না করার সময় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তো একটা কার্বন আর দুটো অক্সিজেন, এই হচ্ছে আমাদের সংকেত। তো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে আমরা পরমাণুর সাংগঠনিক কণা এখান থেকে স্টার্ট করব। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফলো দিয়ে ফেলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশাপাশি তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। তো এই পাশে পেইড কোর্সের বিস্তারিত দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।